সাংবিধানিক প্রক্রিয়ায় একদম ভারত রাষ্ট্র মুসলমানদের ওয়াকফ প্রপার্টি কেড়ে নেওয়ার জন্য একটা আইন সে হাতে রেখে দিয়েছিল। ব্রিটিশদের তৈরি করা আইন, ওদের বাবাদের তৈরি করা আইন। ব্রিটিশদের সঙ্গে তো এরা যুদ্ধ করে ক্ষমতায় আসেনি। যারা উপহার ব্রিটিশদের পেয়েছে। বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদের কথা বলতে আমার খারাপই লাগে, তারা তো হেরে গেছে। কিন্তু যারা জিতেছে, ভারত রাষ্ট্রের প্রধান হয়েছে, তারা মূলত যে ব্রিটিশদের হলো কুকুর ছিল, ব্রিটিশদের ঘরে তাদের মা বউদের সাপ্লাই করতো। তো ওদের হাতে ক্ষমতাটা গেছে। তো ওরা তো ব্রিটিশ আইনটাকেই রেখে দিয়েছিল, ওয়াকফ প্রপার্টিটা কবে দখল করব সেটা ওরা ঠিক করেছে। আজকে ওরা দখল করতে আছে এবং সুপ্রিম কোর্ট বলছে না এটা তো পুরনো আইন, আমি কি করে এতে হাত দেবো। এক নম্বর হলো, আমি প্রথমে কয়েকটা পয়েন্ট একটু বলে দিই জায়গাগুলো। এক নম্বর হলো, প্রথমে যে সংশোধনীটা কেন্দ্রীয় সরকার এনেছিল, এর মধ্যে খুব মানে যে কটা জিনিস ছিল তার মধ্যে একটা যেটা রিলেটিভলি ইররেলিভেন্ট এবং আনইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট নয়, সেটা হলো তারা বলেছিল একজনকে যদি ওয়াকফ সম্পত্তি দান করতে হয় তাহলে তাকে মিনিমাম 5 ইয়ার্স মানে হলো গিয়ে যে প্র্যাকটিসিং মুসলিম। প্র্যাকটিসিং মুসলিম থাকতে হবে। এবার এই কথাটার মানে হলো, আজকে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আজকে আমি ওয়াকফ সম্পত্তি দান করতে পারবো না, আমাকে 5 বছর পরে করতে হবে। তো এটার ওপর সুপ্রিম কোর্ট একটা স্থগিতাদেশ দিয়েছে। আরেকটা হলো যে সাধারণত ওয়াকফ বডিতে যে 15 জনের সদস্য থাকে তার মধ্যে যে কোনো নাম্বার অফ অহিন্দু মূলত যে কেন্দ্রীয় সংশোধনীতে অ্যালাউ করা ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে কমিয়ে বলেছে কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে খুব বেশি হলে 4 জন হলো গিয়ে যে অমুসলমান রাখা যেতে পারে, এবং হলো গিয়ে যে এই রাজ্যের ক্ষেত্রে সেটা হতে পারে 3 জন, অর্থাৎ 3 জন, আর 4 জনের বেশি কিন্তু অমুসলমানকে রাখা যাবে না। আরেকটা হলো গিয়ে যে ওয়াকফ বোর্ডের যে প্রধান কোনো অমুসলমান হতে পারে, সেটা সংশোধন বোর্ডে ছিল, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে হ্যাঁ হতে পারে, অমুসলমান হতে পারে, কিন্তু তোমার হলো যে চেষ্টা করতে হবে যাতে কিনা মুসলমান হয়, এই কথাটা বলা আছে। কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হলো উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশনের যে কথা বলা আছে, সেখানে খুব ক্লিয়ারলি বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যে উম্মিদ পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, এই ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনো ইন্টারফেয়ার করবে না। এটা মনে রাখা দরকার, সুপ্রিম কোর্ট সঙ্গে অ্যাড করেছে অ্যাকচুয়ালি এই আইনটা কিন্তু বহু পুরো আইন, মানে অত্যন্ত আগেকার আইন, অত্যন্ত পুরনো আইন, 100 বছর আগেকার আইন। সেটা হলো যে যখন কিনা ব্রিটিশ শাসন চলছিল, 1923 সালের একটি আইন আছে, সেখানে কিন্তু ব্রিটিশ সরকার এই ব্যবস্থাটা করে গেছিল যে ওয়াকফ সম্পত্তির সমস্ত দলিল দস্তাবেজের প্রমাণ দাখিল করতে হবে। যদিও সেই সময় সেটা সেভাবে অ্যাক্টিভেটেড হয়নি, এবং আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট 47 থেকে জন্ম থেকে কোনোদিনই এটাকে ডিঅ্যাক্টিভেট করেনি। অর্থাৎ 1923 সালের নিয়মটা লাগাতার বজায় রেখে যাওয়া হয়েছে, এবং এই যে দলিল দস্তাবেজ দিয়ে প্রমাণ দিতে হবে বিষয়টা চিরকালই ছিল, কিন্তু সেটাকে ব্যবহার করলো আজকে বিজেপি সরকার। তাই সুপ্রিম কোর্ট বলেছে অতএব এটাতে আমরা ইন্টারফেয়ার করব না। অর্থাৎ সে বলেছে যে উম্মিদ পোর্টালে সমস্ত দলিল দস্তাবেজ হলো, মানে যে কোনো ওয়াকফ প্রপার্টির দলিল দস্তাবেজ প্রমাণ সমেত দাখিল করতে হবে। এবার প্রশ্ন হলো, এই যে 800 বছর ধরে যে মুসলমানরা মূলত এখানে এসছে, তারও আগে এসছে, আমরা মূলত যে এব পালের আমলেও আমরা শুনি যে পাল রাজাদের যুগেও নাকি এখানে সুলাইমান বলে একজন আরব মুসলিম ট্রাভেলার এসেছিল, এবং সে মানে পাল রাজাদের যে ডকুমেন্টেশন করেছিল। তো সুতরাং মুসলিমরা যুগ যুগ ধরে এসছে, এবং আমরা জানি যে চিটাগং এ কিন্তু বহু পুরনো একটি মসজিদ আছে যা অ্যাকচুয়ালি আরবদের তৈরি বহু আগে, অর্থাৎ কিনা যে তুর্কিরা যখন কিনা যে মোহাম্মদ ঘুরি আসারও বহু আগে। তো প্রায় প্রায় 1400 বছর ধরেই যদি আমরা ধরি, যে মুসলমানরা যে এসছে এবং নানা ধরনের যে ওয়াকফ প্রপার্টি তৈরি করেছে, অধিকাংশ ক্ষেত্রে তার কিন্তু কোনো লিখিত দলিল নেই। কেন নেই? প্রথম কথা, আগেকার দিনে অধিকাংশ মানুষ কিন্তু লেখাপড়া জানতো না, তাদের লেখাপড়া জানতে হতো না। চাষি চাষ করতো, ভেদ শিকার করতো, ওটাই তাদের পড়াশোনা ছিল, সেটা শিক্ষা লাভ করা। আলাদা করে স্কুলে পড়ে মানে অক্ষর জ্ঞান নিয়ে যে পড়াশোনা, সেটা মূলত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে প্রোডাকশন সেটার জন্য তৈরি। আগে এটা ছিল না, তো স্বাভাবিকভাবে অধিকাংশ করতো না পড়াশোনা, তাই অধিকাংশ ক্ষেত্রে দলিলের কোনো মান নেই। আর দ্বিতীয়, মনে রাখতে হবে ইসলাম কিন্তু মুখের কথার বিশ্বাসের উপর দাঁড়িয়ে, ইসলামের প্রধান কথা কিন্তু বিশ্বাস। তাই সেই জন্য মুখের যে কথার বিশ্বাস, এটার প্রচন্ড ভ্যালু রয়েছে ওয়াকফ প্রপার্টির ক্ষেত্রেও। সেখানে কিন্তু যে দলিল দস্তাবেজ দিয়ে প্রমাণ, তাই অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তোমার হলো গিয়ে মুসলিম যে ওয়াকফ প্রপার্টি নেই। অতএব যে 90% ওয়াকফ প্রপার্টি কিন্তু আসলে উম্মিদ পোর্টালে রেজিস্টার করতে পারবে না।
যদিও সুপ্রিম কোর্ট বলেছে 6 মাসের যে সময়সীমাটা আরেকটু বৃদ্ধি করা যাবে কি যাবে না সেটা আগামী দিনে সুপ্রিম কোর্ট জানাবে, কিন্তু আগামী দিনে সেটা বৃদ্ধি করুক আর না করুক, অধিকাংশ ওয়াকফ প্রপার্টি, প্রায় 90% ওয়াকফ প্রপার্টি তো দলিল দস্তাবেজ নেই। অতএব সেগুলো কিন্তু যে আনডকুমেন্টেড উম্মিত পোর্টালে যাবে না, এবং 90% ওয়াকফ প্রপার্টি সেখান থেকে কিন্তু সরকার কিন্তু ক্রোক করে নেয়। আচ্ছা, এবার যেটা প্রশ্ন সেটা হলো যে তাহলে যে 10% যে মানে যে দলিল দস্তাবেজ আছে ওখানে কি হবে? বিষয়টা হলো, ওখানে যদি কেউ কোনো ডিসপিউট অ্যারাইজ করে, অর্থাৎ সাপোজ কেউ একজন বলল না এটা ওয়াকফ প্রপার্টি না, এটা এটা আমার ব্যক্তিগত সম্পত্তি, তখন কিন্তু কথা ছিল যে কিনা কালেক্টর, যে কিনা রেভিনিউ কালেক্ট করতে যায়, এক্সিকিউটিভ ব্রাঞ্চ সরকারের, রাষ্ট্রের এক্সিকিউটিভই সরাসরি যদি দেখে হ্যাঁ ওটা ডিসপিউটেড, তাহলে সেটাকে ওয়াকফ থেকে সেটাকে কিন্তু প্রোগ করে নিতে পারে, তো ওয়াকফ প্রপার্টি থেকে বাদ করে দিতে পারে যে কোনো প্রপার্টিকে। এই সংশোধনী ছিল। সেটা সুপ্রিম কোর্ট বলেছে না, এরকম হবে না, ওটাকে জুডিশিয়ারিতে আসতে হবে, কারণ এক্সিকিউটিভ কখনো জাজমেন্ট দিতে পারে না একটা প্রপার্টি ওয়াকফ না ওয়াকফ নয়, এটা জুডিশিয়ারিতে আসতে হবে। এবার জুডিশিয়ারিতে গেল, কিন্তু সত্যি যদি সেখানে একটা ডিসপিউট রেজ করা যায়, তাহলে স্বাভাবিকভাবে একদিন না একদিন সে যদি প্রমাণ হয়ে যায় যে এটা ওয়াকফ প্রপার্টি নয়, মানে এটা অন্য কোনো প্রাইভেট প্রপার্টির মধ্যে পড়েছে, তাহলেই সেটাকে কিন্তু ওয়াকফ থেকে তোমার যে সরিয়ে দেওয়া যাবে। তার মানে ওই যে 10% বাকি ছিল, সেখানেও একটা অংশকে কিন্তু আস্তে আস্তে করে নিজেদের দিকে নিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া শুরু করে দেওয়া হলো। যদিও সুপ্রিম কোর্ট জুডিশিয়ারির আন্ডারে নিয়ে বিষয়টাকে খানিকটা বিলম্বিত করলো হয়তো, কিন্তু প্রক্রিয়াটা একই দাঁড়ালো। অর্থাৎ যে 90% কিন্তু উম্মিত পোর্টালে রেজিস্ট্রেশন হবে না বলে আপনা আপনি কিন্তু সেই ওয়াকফ প্রপার্টি সরকার ক্রোক করার জায়গায় চলে গেল, এবং 10%কেও যে ডিসপিউটেড করে নানা ধরনের ডিসপিউট তুলে কোর্টে গিয়ে বিলম্বিত ভাবে হলো আস্তে আস্তে করে যে দখল করার প্রক্রিয়া শুরু করে দিল। এবার এই যে জমি দখলের প্রক্রিয়া, এই যে সম্পত্তি দখলের প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু আজকের নয়। এই প্রক্রিয়াটা কিন্তু উন্নয়নের নামে, বিশ্বায়নের নামে এর আগে আমরা পশ্চিমবঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনামলে আমরা দেখেছি। আনন্দবাজার পত্রিকার নেতৃত্বে ব্র্যান্ড বুদ্ধ নাম দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের 235 সিট নিয়ে আসা সরকার কি নির্লজ্জের মতো আপনার বাংলার যে কৃষকের জমি থেকে কৃষক উচ্ছেদ করে আহ, বড় বড় শিল্পপতি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল, সেটা আমরা জানি। এবং তার বিরুদ্ধে বাংলার কৃষি সমাজ, বাংলার হিন্দু এবং মুসলমান কৃষকের ঐক্যবদ্ধ প্রতিরোধের সামনে সিপিএম এর মতো একটা জবরদস্ত পলিটিক্যাল পার্টি কিন্তু উন্নয়নের মতো একটা তথাকথিত সেকুলার নাম নিয়ে এসেও রীতিমতো হেরে গেছিল, হেরে ভূত হয়ে গেছিল। এটা বাংলার কৃষি সমাজের সৌভাগ্য ছিল যে সেই সময় একটি অর্থনৈতিক মন্দা হয়েছিল 2008-এ, যে কারণে যে বিশ্ব পুঁজির যে প্রভাব সেটা অনেকটা কমে গেছিল। ফলাফল দাঁড়িয়েছিল যে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিল, মমতা ব্যানার্জি তারপর আর কৃষি জমিতে হাত দেয়নি, কারণ সে জানতো আমি কৃষি জমি নেবো না বলেই পাওয়ারে এসেছি, এখন আমি কৃষি জমি নিতে গিয়ে যদি যাই তাহলে কৃষি সমাজ রেগে যাবে, আমার ক্ষমতা চলে যাবে। এবং তিনি মোস্ট লাইকলি যে জ্যোতি বসুর কাছ থেকেও শিক্ষা নিয়েছিলেন, কারণ জ্যোতি বসু যে 24 বছর শাসন করেছিল, আর 10 বছর বুদ্ধদেব এই সারাক্ষণ ধরে শিল্পায়ন করব, বিশ্বায়ন করব এসব বলে বেড়াতো, এবং ধনঞ্জয়ের মতো একটা বাঙালি ছেলেকে মারোয়াড়ি গুজরাটি পুঁজির যেই যুপকাষ্ঠে সে কিনা হ্যাঁ যে বলি দিয়ে দিয়েছিল। তো বুদ্ধদেব ভট্টাচার্য 10 বছর আমি ছেড়ে দিলাম। তো এই যে 24 বছর জ্যোতি বসুর শাসন থেকেই এটা মোটামুটি মমতা ব্যানার্জি বুঝতে পেরেছিল, খুব প্রয়োজন না হলে, খুব যেখানে ইজি হচ্ছে নেওয়া সেখানে না হলে বেশি লাফালাফি করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। জ্যোতি বসু এইটারই পক্ষে ছিল, কারণ সিপিএম সরকারও কিন্তু তোমার হলো গিয়ে যে অপারেশন বর্গার উপর দাঁড়িয়েই কিন্তু ক্ষমতায় এসেছে। সুতরাং কৃষি সমাজের যে জমির আকাঙ্ক্ষা, সে জমির আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে সিপিএম এসেছিল। সেই জমির আকাঙ্ক্ষাকে অস্বীকার করার জন্য সিপিএম পার্টি হাওয়া হয়ে গেছে, জিরো হয়ে গেছে, জিরো থেকে মহাশূন্য হয়ে গেছে, আর কোনোদিনই এক হবে না, কবে 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 কোনোদিনও এক হবে। আর হলো গিয়ে যে আর হলো গিয়ে অন্যদিকে যে যখন সেই জন্য এই যে গুজরাটি মারোয়ারি পুঁজি, এরা যখন দেখলো যে আমরা এভাবে তো বাংলার কৃষি সমাজকে উচ্ছেদ করতে পারলাম না, হিন্দু মুসলমান কৃষক ঐক্যবদ্ধ ভাবে তো আমাকে হারিয়ে দিল, তখন সে একটা স্কিম আনলো যে এবার হলো হিন্দু মুসলমানের যে দাঙ্গা তৈরি করো, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করো, গ্রাম বাংলায় বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমান কৃষককে আলাদা করে দাও। এটা করে দেওয়া হয়েছে, এবং এটা করে দেওয়ার পর তারা যেটা করছে, একদিকে বাঙালি হিন্দুকে হলো হলো গিয়ে হ্যাঁ যে বেনাগরিক করার মধ্য দিয়ে বাঙালি হিন্দুদের একটা বড় অংশ, প্রায় মানে বাঙালি হিন্দুদের প্রায় ধরা যাক 40%কেই শেষ করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 4-5 কোটি।
প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এসআইআর এ কিন্তু খোদ অসীম সরকার বিজেপির যে কিনা উদ্বাস্তু নেতা সেই স্বীকার করেছে 1 কোটির মতো বাঙালি হিন্দুর নাম উঠবে না। অর্থাৎ যারা রিসেন্ট এসছে। এছাড়া যারা আরো পুরনো এসছে তারাও কিন্তু আসলে সরকার যখন চাইবে আটকে দেবে। সরকার যখন চাইবে, এবার এখন নাও আটকাতে পারে কিন্তু আগামী দিনে কিন্তু ওর অফিসিয়ালি হিসাবে 1 কোটি মানে মিনিমাম 3 কোটি। এবার ও বলছে, অসীম সরকারই বলছে 1 কোটি, তাহলে আসলে তো সেটা তো যে 3 কোটি হতে পারে, 4 কোটি হতে পারে। তো যাই হোক, এবার জিনিসটা হলো যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি হিন্দুদের এইভাবে হলো গিয়ে যে এই বেনাগরিক করার জন্য এসআইআর, সিএ নানা ধরনের প্রক্রিয়া নিয়ে আনা হচ্ছে। আবার অন্যদিকে ওই সময় বাঙালি মুসলমানকে আঘাত করা হচ্ছে তার ওয়াকফ প্রপার্টি কেড়ে। ওয়াকফ প্রপার্টি কেড়ে নেওয়াটা আসলে ওই যে এককালে যে উন্নয়নের নামে যেটা করতে এসেছিল, এখন সেটা ধর্মের নামে, তারপর হলো গিয়ে যে সিটিজেনশিপের নামে, আইনের নামে এসব এরা করতে এসেছে। এটা মনে রাখা দরকার, যেমন 1950 সালের 31শে জুলাইয়ের পর যারা এসেছে পূর্ববঙ্গ থেকে এখানে, তারা কেউই যেমন আসলে নাগরিক নয়, এবং তাদের সন্তান সন্ততিরা তারা এখানকার মানুষ বিয়ে করলেও আসলে নাগরিক নয়। আইন এটাই। এই আইনটাকে কখন তারা প্রয়োগ করবে, ব্যবহার করবে, সেটা ভারত রাষ্ট্র ঠিক করবে, কিন্তু আইন এটাই। সেরকম ভাবেই আপাতত ভারত রাষ্ট্র ঠিক করেছে যে 2002 সালকে হলমার্ক ধরেছে, কিন্তু আসলে সে 1950 সালকেই হলমার্ক ধরতে পারে, 51 সালকেই হলমার্ক সেটা তো ধরতে পারে। ডিঅ্যাক্টিভেট করেনি সেটা। সে ডিঅ্যাক্টিভেট। এরকমই কিন্তু যে ওয়াকফ প্রপার্টিটা যে দখল করা হচ্ছে, আসলে 1923 সালের ব্রিটিশদের তৈরি করে দেওয়া আইন, সেটাকে তারা কখনোই যে ডিঅ্যাক্টিভেট করেনি, সেটাকে তারা হাতে রেখেছিল, আজকে সময় মতো তারা সেটাকে ব্যবহার করে। তার মানে তারা কেন্দ্র যেগুলো করছে তারা নিশ্চয়ই সংবিধান এবং গণতন্ত্র একদম প্রক্রিয়া কংগ্রেস সরকার, বিজেপি সরকার, সিপিএম সরকার, তৃণমূল সবাই সংবিধান সরকার ধরেই করে। সব সাংবিধানিক প্রক্রিয়ায় একদম ভারত রাষ্ট্র মুসলমানদের ওয়াকফ প্রপার্টি কেড়ে নেওয়ার জন্য একটা আইন সে হাতে রেখে দিয়েছিল। ব্রিটিশদের তৈরি করা আইন, ওদের বাবাদের তৈরি করা আইন। ব্রিটিশদের সঙ্গে তো এরা যুদ্ধ করে ক্ষমতায় আসেনি। যারা উপহার ব্রিটিশদের পেয়েছে। বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদের কথা বলতে আমার খারাপই লাগে, তারা তো হেরে গেছে। কিন্তু যারা জিতেছে, ভারত রাষ্ট্রের প্রধান হয়েছে, তারা মূলত যে ব্রিটিশদের হলো কুকুর ছিল, ব্রিটিশদের ঘরে তাদের মা বউদের সাপ্লাই করতো। তো ওদের হাতে ক্ষমতাটা গেছে, তো ওরা তো ব্রিটিশ আইনটাকেই রেখে দিয়েছিল। ওয়াকফ প্রপার্টিটা কবে দখল করব সেটা ওরা ঠিক করেছে, আজকে ওরা দখল করতে আছে, এবং সুপ্রিম কোর্ট বলছে না এটা তো পুরনো আইন, আমি কি করে এতে হাত দেবো। একদম। সেটা তাহলে আপনারা ডিঅ্যাক্টিভেট করেননি তা কেন? সেরকমই কিন্তু মনে রাখতে হবে, এই যে বাঙালি হিন্দুদেরকে 2002 সালের পরে যারা এসছে তাদের আমি ওদের যদি যে মানে যে 2002 সালের ভোটার লিস্টটাকে যে তারা হলমার্ক ধরেছে, তারা কিন্তু 1952 সাল অব্দি ভোটার লিস্ট হলমার্ক ধরতে পারে, চাইলেই পারে। তারা ধরছে না, সেটা তার ইচ্ছা, সে আসলে আস্তে আস্তে ধাপে ধাপে মারছে। হ্যাঁ, কারণ তার তো একটা ভোটের প্রয়োজন আছে। হ্যাঁ, কারণ সে জানে একসঙ্গে সবাইকে মারলে তো একটা বিদ্রোহ হবে, আমি আমি মার খাবো। সে একই জিনিস এক্ষেত্রেও বলা যায়, আসলে কেন্দ্রীয় সরকার একটু তাড়াতাড়ি করতে গেছিল যে এই যে দখল টখল গুলো, সুপ্রিম কোর্ট এসে খানিকটা যে বিলম্বিত করে দিল। বিলম্বিত করে দিল মানে কি, আজকে যদি 6 মাসের জায়গায় যদি 1 বছর সময় দেয়, আরে যে 90% কোনো জমি নেই, জমির কোনো ভ্যালু প্রমাণ নেই। নেই, সে তো উম্মিদ পোর্টালে মানে 1 বছর দিক কি 10 বছর দিক কোনোদিনই প্রমাণ করতে পারবে না। একদম। তো সুতরাং 6 মাসটা বেড়ে 1 বছর হয়ে তো কোনো লাভ নেই। তো এটা তো একটা বোকা বোকা। কিন্তু কি লাভ হলো? লাভ হলো এই যে বহু মানুষ যে রেগে যেত, রেগে যাওয়াটাকে আটকে দেওয়া হলো। সেরকমই আবার দেখুন, আপনার অর্থাৎ ওই যে বাঙালি হিন্দুদেরকে যে মারার জন্য 1952 না করে 2002 করলো, একই ব্যাপার, মানে আমি এখন আটকে দিলাম। সেভাবেই আবার দেখুন যে কি বলছে সুপ্রিম কোর্ট, যে হ্যাঁ, যে কি কি বলছে যে এক্সিকিউটিভ গিয়ে, অর্থাৎ ধরা যাক যে কালেক্টর গিয়ে কোনো ধরনের জাজমেন্ট দিতে পারবে না। মানে 90% তো জমির কোনো প্রমাণ নেই, সে তো গেল, ওয়াকফ প্রপার্টি নেই, যে 10% রইলো, ওগুলোর যদি কোনো ডিসপিউট আসে, তাহলে কালেক্টর নিজে সিদ্ধান্ত নেবে না, জুডিশিয়ারিতে যাবে। অর্থাৎ জুডিশিয়ারিতে যাবে, উকিলরা কিছু পয়সা খাবে, পুলিশ কিছু পয়সা খাবে, জাজ কিছুটা সময় কাটাবে। অর্থাৎ যেটা গিয়ে কালেক্টর গিয়ে 6 মাসে দখল নিয়ে নিত, সেটা হলো যে জাজ আর কি 6 বছর পর অর্ডার দেবে। অর্থাৎ মানে শুধুমাত্র ওয়াকফটাই নেবে না, ওই মানে হলো গিয়ে মুসলমানদের থেকে আর কি আইনি প্রক্রিয়া আরো বেশি পয়সাও কেড়ে নেবে। একদম। তো এইটাই হলো মূল বিষয়, আর কোনো বিষয় নেই। মানে প্রক্রিয়াটাকে শুধুমাত্র বিলম্বিত করা হয়েছে। আর 5 বছর মানে কজনই বা মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, আর কজনই বা মানুষ ইমিডিয়েটলি ওয়াকফ সম্পত্তি দান করে, আর কজনেরই বা এত সম্পত্তি থাকে যে দান করবে।
তো এটা একটা হাস্যকর একটা প্রপোজাল ছিল এবং সে প্রপোজালটাকে বাদ দিয়ে কিছুই হয়নি, কিন্তু এমন একটা ভাব দেখাচ্ছে যেন বিশাল কিছু হয়েছে। আর সবচেয়ে অপদার্থ হলো মূলত বর্তমানের যে মুসলিম যে লিডারশিপ, ইসলামের একটা একটা ভালো গুণ আছে, সেটা হলো ইসলামিক ইকোনমিটা এমন ভাবে পরিচালিত হয় নানাভাবে, যেমন ধরা যাক সেখানে সুদের ব্যবহার হলো গিয়ে যে ঠিক না, যদিও এখনকার অর্থনীতিতে অনেকেই সুদে চলে, কিন্তু ঠিক নয়। সো স্বাভাবিকভাবেই সেখানে যেটা হয়, জাকাত, ফিতরা। জাকাত আছে, ফিতরা আছে, এগুলোর জন্য কখনো কোনো যে বড় পুঁজির যে কখনো বিকাশ হয় না, ছোট ছোট পুঁজি হয়। এর ফলে একটা ইকুয়ালিটি মেনটেন হয় সমাজে, সমাজটা চরম ইনইকুয়াল সমাজ হয় না। কিন্তু এর একটা খারাপ দিক আছে, খারাপ দিকটা হলো এই যে ছোট ছোট পুঁজিপতি তৈরি হয়, এই ছোট ছোট মস্তানদের নেতৃত্বে এই ছোট ছোট মস্তানরা শুধুমাত্র যে নিজেদের মধ্যে কে কে এক নম্বর হবে এই নিয়ে ব্যস্ত থাকে, এবং ছোট পুঁজি সবসময় যে ক্ষুদ্র স্বার্থ দেখে। ওর ও মানে ওর কোনো, হ্যাঁ, যে হেলিকপ্টার ভিউ নেই, ওর কোনো যে কোনো এনলার্জড কোনো ভিউ থাকে না। ফলে কি হয় যে মুসলিম সমাজটা এ ধরনের যে ছোট পুঁজিপতিদের হাতে পড়ে গেছে, যাদের কোনো ধরনের ভিশন নেই, কিছু নেই, তারা শুধুমাত্র নিজে কি করে একটু করে কমে খাবো, নিজে কিভাবে নেতা হবো সেই সব কথা ভাবে। এবং এর জন্য কি হলো, আজকে এত বড় একটা আইন হওয়া সত্ত্বেও তারা কোনো ধরনের আন্দোলনে নামতে পারছে না। আন্দোলনে নামবে কি করে? আটকে দিয়েছে, কারণ সংবিধান তো তারা আটকে দিচ্ছে, যদি গণতন্ত্র আন্দোলন আটকে করতে দিচ্ছে, আইন যায়, আটকে দিচ্ছে, তারা যদি আন্দোলন করতে যায়, তাদের যে সামান্য প্রপার্টিটা সেটাও চলে যাবে। রাষ্ট্র কেড়ে নেবে। তারা যদি সেই রাষ্ট্র যদি কেড়ে নেয়, তাদের কি হবে? সুতরাং তারা নিজেদের প্রপার্টিটা রক্ষা করার কথা আগে ভাবে। আর একটা বিষয় হলো ওয়াকফ প্রপার্টি চলে যাওয়ার সময় বহু হয়তো এ ধরনের ছোট পুঁজিপতিরা আছে, যারা হয়তো এই সুযোগে বহু ওয়াকফ প্রপার্টিকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। এ- এ- এগুলো তারা কিন্তু করবে, অর্থাৎ তারা কিন্তু এবার যেটা হবে আদানি, আম্বানি, বিড়লা, টাটাদের এজেন্ট হয়ে যাবে। সেই জন্য খুবই একটা ভয়াবহ অবস্থা। তো এর বিরুদ্ধে মুসলমান সমাজকে, যারা সাধারণ মুসলিম মানুষ, তাদেরকে আস্তে আস্তে করে আবারও যে গর্জে উঠতে হবে। মনে রাখতে হবে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন কিন্তু সেখানে, বিশেষ করে যে নন্দীগ্রামে কিন্তু বাঙালি মুসলিম কৃষকরাই কিন্তু সেখানে রক্ত দিয়েছিল, আন্দোলন করেছিল, এবং কোনো মুসলিম তথাকথিত এ ধরনের যে ছোট পুঁজিপতি নেতা সেখানে ছিল না, সেখানে গরিব কৃষক বাঙালি মুসলমানই কিন্তু নেতৃত্ব দিয়েছিল।